আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আছি আমি গোলাম আজম, সহকারী শিক্ষক, মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়, কালাইজয়পুরহাট। আজকে তোমাদের ক্লাস নিব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। মূলত কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস আজকে তোমাদেরকে পড়াবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে থেকে জানি বা আগের ক্লাসগুলো তোমরা জেনে আসছো আসলে কোষটা কি। কোষ হচ্ছে জীবদেহের জৈবিক ক্রিয়ার একক, অর্থাৎ জীবদেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যেটা, সেটা হচ্ছে যে কোষ। এই কোষটা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি ঘটে। আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। এগুলো কোনটি দৈহিক আকৃতি বাড়ায়, কোনটি জননকোষ সৃষ্টি করে, কোনটি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এই বিভিন্ন ধরনের কোষ বিভাজন কিভাবে হয়ে থাকে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রতিটি জীবদেহ কোষ নিয়ে গঠিত। কিছু কিছু জীবদেহ আছে যেগুলো একটি মাত্র কোষ নিয়ে গঠিত, সেগুলোকে এককোষী জীব বলা হয়, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। তাছাড়া প্রায় বেশিরভাগই উদ্ভিদ হোক বা প্রাণী হোক, জীবই কিন্তু বহু কোষ নিয়ে গঠিত, অর্থাৎ কোটি কোটি কোষ নিয়ে গঠিত। মূলত একটি কোষ থেকেই বিশাল আকৃতি প্রাণী দেহ কিংবা উদ্ভিদ দেহ কিন্তু তৈরি হয়। শুক্রাণু, ডিম্বাণু দ্বারা সৃষ্ট গ্যামেট একটি মাত্র কোষ থেকে কিন্তু বিশাল প্রাণী দেহ গঠিত হয়। তো এই কোষগুলো কিভাবে বৃদ্ধি ঘটে, পর্যায়ক্রমে কোষগুলোর সংখ্যা কিভাবে বৃদ্ধি ঘটে, আমরা সেটা আলোচনা করছি। মূলত তিন ভাবে জীবদেহ বা তিনটি প্রক্রিয়ার মাধ্যমে এই কোষের বিভাজন ঘটে। একটি হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। আজকে তোমাদের মাইটোসিস নিয়ে আলোচনা করব। মাইটোসিসটা একটু বৃহৎ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, মাইটোসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজন প্রক্রিয়ার প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য বা নতুন কোষের সৃষ্টি করে। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং সৃষ্ট অপত্য কোষ বা নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা, গঠন, গুণাগুণ মাতৃকোষের মতো হয়। একে সাধারণত সমীকরণিক বিভাজন বলা হয়। প্রাণীর দেহকোষ উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন ধারাবাহিক একটা প্রক্রিয়া। এই বিভাজন প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। বর্ণনার সুবিধার্থে মাইটোসিস কোষ বিভাজনকে 5টি ধাপে বর্ণনা করা হয়েছে। প্রথমত প্রোফেজ ধাপ, প্রোমেটাফেজ ধাপ, মেটাফেজ ধাপ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ ধাপ দেখো, এখানে প্রোফেজ ধাপ, এখানে চিত্র অঙ্কন করেছি। তোমরাও বাড়িতে হবে চিত্র অঙ্কন করবে, কারণ বিশেষ করে জীববিজ্ঞানের ক্ষেত্রে চিত্র অতীব জরুরি। পরীক্ষা খাতায় চিত্র থাকতে হবে, এটা তোমরা মনে রেখো। সুতরাং চিত্র তোমাদেরকে দাগাতে হবে। চিত্র দাগিয়ে পড়বে, দেখো তোমাদের কাছে সুবিধা হবে। দেখো আমি চিত্র দাগিয়েছি এখানে। প্রথমে প্রোফেজ ধাপ, এই যে প্রোফেজ ধাপ, এটা হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়ে। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে প্রাণী ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ফলে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে সংকুচিত হয়, মোটা এবং খাটো হয়। এই জন্য এদেরকে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে সহজে দেখা যায়। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। দেখো এই যে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ক্রোমাটিড উৎপন্ন করেছে। আমরা যেটা দেখা যায় যে প্রত্যেকটাতে দুইটি মাথা ক্রোমাটিড উৎপন্ন করেছে, প্রত্যেকটাতে দুইটি করে আছে। দেখো পরবর্তী দ্বিতীয় ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। এ পর্যায়ে একবার প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে। স্পিন্ডল যন্ত্র দুইটা মেরু, এই যে দুইটা মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্র আকার সৃষ্টি করে নেয়। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রের 2 মেরু মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলে। কোনটাকে? মাঝামাঝি স্থানকে বিষুবীয় অঞ্চল বলে।
আচ্ছা, এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে। এই যে তন্তু দেখা যাচ্ছে, নির্দিষ্ট তন্তুর সাথে এরা সংযুক্ত আছে প্রত্যেকটাই। এবং এই সময় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল অর্থাৎ দুই মেরুর মাঝামাঝি স্থানে অবস্থান করে, এদের একটা প্রবণতা দেখা যায়। দেখি পরবর্তী ধাপে কি বলছে। পরবর্তী ধাপ আমাদের মেটাফেজ দশা। মেটাফেজে আসো। এই পর্যায়ে দেখো মেটাফেজ দশা। এই পর্যায়ে প্রথমে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, একবারে মাঝামাঝি। এটা বলছে প্রথমে প্রবণতার মাঝামাঝি যারা অবস্থান করে, স্থায়ী হয়ে অবস্থান করে, এবং প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। অর্থাৎ এই যে মাঝামাঝি থাকে এবং সেন্ট্রোমিয়ার দুই মেরুর দিকে এরা অবস্থান করে, একটা আকর্ষণ সৃষ্টি করে দেয়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো স্বাভাবিক মোটা ও খাটো হয়ে যায়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়ে যায়। এই পর্যায়ে লাস্টের দিকে যায়, প্রথমে বলেছে আকর্ষণ করে, পরবর্তীতে এসে বিকর্ষণ শুরু হয়ে যায়। অর্থাৎ এরা দুই মেরুর দিকে যাওয়ার প্রবণতা অর্জন করে। এ পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে যায়। এখানে নিউক্লিয়াস মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে যায়। এখন পরবর্তী ধাপে দেখো, 4 নম্বর ধাপ কি? অ্যানাফেজ ধাপ। এই যে আমাদের অ্যানাফেজ ধাপ 4 নম্বর। আচ্ছা, এই 4 নম্বর ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। এই যে প্রথমে জোড়া লাগানো ছিল সেন্ট্রোমিয়ার গুলো, দেখো ক্রোমাটিড দুইটা জোড়া লাগানো ছিল, এইটা মাঝামাঝি লম্বালম্বি বিভক্ত হয়ে আলাদা হয়েছে। অর্থাৎ এখানে আমি দেখিয়েছি, দেখো 4টি ক্রোমোজোম, এখানে আসে অ্যানাফেজ দশায় এসে 8টি ক্রোমোজোম হয়েছে। 8টি কেন হয়েছে? এদের মাঝামাঝি বিভক্ত হয়ে গেছে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ফলে এরা বিষুবীয় অঞ্চল দুই প্রান্তে যাওয়ার জন্য প্রবণতা অর্জন করে। অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক দুই ভাগে বিভক্ত হয়ে অর্ধেক এক মেরুর দিকে আর অর্ধেক অপোজিট মেরুর দিকে যায়। অ্যানাফেজ পর্যায়ে শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থানে এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ধীরে 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 মেরু প্রান্তে যাবে এবং এদের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, স্ফীত হয়ে যাবে। এখন 5 নম্বর ধাপ আমাদের টেলোফেজ ধাপ। এটা শেষ ধাপ। মাইটোসিসের এই শেষ ধাপে এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীত ঘটে। প্রোফেজ যেরকম ঘটছে শুরু থেকে, প্রোফেজ দশা আমরা যেটা বলেছি তার এখানে বিপরীত ভাবে ঘটে। ক্রোমোজোমগুলো প্রাণী যোজন ঘটতে থাকে, সরু লম্বা আকার ধারণ করে এবং অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে এবং নিউক্লিয়াসে পুনঃ আবির্ভাব ঘটে। এখানে আমরা কি বলেছি, মেটাফেজ দশায় কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, টেলোফেজে এসে নিউক্লিয়াস ধীরে ধীরে আবির্ভাব ঘটে, নিউক্লিওলাসে পুনঃ আবির্ভাব ঘটে। আচ্ছা, নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়, ফলে দুই মেরুতে দুটি অপত্য নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে যায় এবং স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। দেখো এখানে টেলোফেজ বলা হয়েছে। টেলোফেজ কেন বলা হয়েছে? এই যে স্পিন্ডল যন্ত্র এখন ধীরে 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 বিলুপ্ত হয়ে যাবে, দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস সৃষ্টি করেছে, এটা একটা করে নতুন অপত্য কোষের সৃষ্টি করবে। টেলোফেজ পর্যায়ে শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জারিকায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহ সমবন্টন ঘটে, ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তাহলে আমরা শুরু করেছি একটি মাত্র কোষ দিয়ে, 5টি ধাপ শেষে কিন্তু টেলোফেজ দশা এসে দুটি অপত্য কোষ বা নতুন কোষের সৃষ্টি আমরা দেখতে পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখন এসো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কতটুকু। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষের সৃষ্টি করে এবং একটি পূর্ণ জীবে আবির্ভাব ঘটে।
মাইটোসিস সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খল ভাবে হতে পারে। কোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন বজায় রাখতে মাইটোসিস প্রয়োজন। এককোষী জীবে মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাহিত্য হয়। জননকোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি প্রাণীদেহের কিংবা জীবদেহের কোনো ক্ষত স্থানে নতুন কোষের সৃষ্টি করে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, অনেক ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়াটা ব্যাঘাত ঘটলে সেক্ষেত্রে কোষটা ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু প্রাণীদের কিন্তু বিপত্তি ঘটে। কি ধরনের বিপত্তি ঘটে? ফোড়া কিংবা ক্যান্সার সৃষ্টি হয়ে যায়। সেটা কিন্তু কোষ ডেথ হওয়ার কারণে বা কোষ বিনষ্ট হওয়ার কারণে এটা ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আজকে আলোচনা থেকে তোমরা মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়েছ। আরো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে সহযোগিতা নেবে এবং মাইটোসিস কোষ বিভাজন পুরো প্রক্রিয়াটি তোমরা নিজেদের খাতায় লিখবে, 5টি ধাপে চিত্র অঙ্কন করবে। তবে মনে রেখো, আমি এখানে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করেছি, পাশাপাশি তোমরা প্রাণী কোষেরও চিত্র অঙ্কন করবে, কারণ পরীক্ষার সময় অনেক সময় প্রাণী কোষেরও চিত্র অঙ্কন চাই। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।